ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস পরীক্ষা নিয়ে যারা একেবারে সিরিয়াস, যারা অনেক দিন আগে থেকেই মোটামুটি প্রিপারেশান শুরু করে দিয়েছো এবং কম বেশি জানো, তো তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব না, এই প্রশ্নগুলোকে কোনো রকমভাবে স্কিপ করা যাবে না, এগুলোকে বাদ দেওয়া যাবে না। এবং তুমি যে বই থেকেই পড়ো আর যেখান থেকেই প্রিপারেশান নাও না কেন, এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, কেননা এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আর এই চ্যানেলের মধ্য দিয়ে আমি প্রতিনিয়ত জিকের ভিডিওগুলো দিতে থাকবো, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। তো প্রথম আজকের যে প্রশ্নটা এখানে রয়েছে, এবং এগুলো ওয়ান লাইনার, এগুলো খুব ভালো করে মনে রাখবে। আর যারা যারা এই প্রশ্নগুলোর পিডিএফ পেতে চাও আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে, কমেন্টে জানালেও হবে। দেখো, তো প্রথমে এখানে বলা রয়েছে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কম বেশি সকলেই বুঝতেই পারছো, প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছেও। তো ভারতের প্রথম সংবাদপত্র কোনটি, এর উত্তরটা হচ্ছে বেঙ্গল গেজেট। তাহলে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট, যেটি লিখেছিলেন অগাস্টাস হিকির। বেঙ্গল গেজেট, এটা লেখা হচ্ছে অগাস্টাস হিকির। এরপরের প্রশ্নটা যেটা রয়েছে 2 নম্বরে, দেখে নাও, প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অবশ্যই জানা দরকার এবং পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো পড়তেই হবে। তো কুল কাহিনী প্রবন্ধটির রচয়িতা কে? তো এই প্রশ্নের যেটা উত্তর সেটা তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হচ্ছে রামকুমার বিদ্যারত্ন। এরপরে 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে ভারত মাতা, তো এই ভারত মাতা চিত্রটির চিত্রশিল্পীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারত মাতা চিত্রটির চিত্রশিল্পীর নাম হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে যেটা রয়েছে এখানে 4 দাগের প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে। আর যদি বলা হয় ভারতীয় বিপ্লববাদের জননীকে, তখন হচ্ছে মাদাম ভিকাজি রুস্তমজি কামা। মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে জননী বলা হয়, আর জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে। এর পরের প্রশ্নটা যেটা রয়েছে এখানে 5 নম্বরের প্রশ্নটা হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে দেখো 7 দাগে যে প্রশ্নটা রয়েছে, লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। তাহলে এই যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা কে জারি করেছিলেন, এটা আমাদের প্রথমে জানতে হবে। তো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এই আইনটা জারি করেছিলেন লর্ড নর্থব্রুক। তো লর্ড নর্থব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্যটা কী ছিল? তো এই আইনের যে মেন উদ্দেশ্য নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সেটা দেখতে পাচ্ছ এখানে উত্তরে বলে দিয়েছি, জাতীয়তাবাদী ভাবধারার যে নাটক, সেই নাটকগুলির প্রচার বন্ধ করা। এটি হচ্ছে এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের মূল উদ্দেশ্য। এরপর যে প্রশ্নটা রয়েছে এখানে বলা রয়েছে কে ইজারদারি ব্যবস্থা চালু করেন? তো ইজারদারি ব্যবস্থা যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস কিন্তু এই ইজারদারি ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, 9 দাগে যে প্রশ্নটা রয়েছে দেখো, জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি? তো জেমস অগাস্টাস হিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা যেটা ছিল, সেই পত্রিকার নাম তোমরা প্রথমেই জেনে গেছো, সেই পত্রিকার নাম হচ্ছে বেঙ্গল গেজেট, যেটা হচ্ছে একদম প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নেই আলোচনা করে দিয়েছি। এরপর 10 দাগে যে প্রশ্নটা রয়েছে, স্বামী বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন? তাহলে স্বামী বিবেকানন্দ যে বিশ্ব ধর্ম সম্মেলন শিকাগোতে হয়েছিল, তো এই শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন কত খ্রিস্টাব্দে? উত্তরটা এখানে রয়েছে 1893 খ্রিস্টাব্দে। এটি কিন্তু সঠিক অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সার ভেরিফাইড এবং অনেকবার যাচাই করে সমস্ত প্রশ্নগুলো বিচার বিবেচনা করেই কিন্তু এখানে রাখা হয়েছে আসন্ন পরীক্ষার জন্য কোন কোনগুলো পড়তেই হবে, সেই সমস্ত প্রশ্নগুলোকেই রাখা হয়েছে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, কবে কোথায় 11 দাগের কোশ্চেন, কবে কোথায় প্রথম সুতির বস্ত্র তৈরির কারখানা চালু হয়? তাহলে এই যে সুতির বস্ত্র তৈরির কারখানা, এই কারখানাটি চালু হয়েছিল এটি 1853 খ্রিস্টাব্দে মুম্বাইতে। এর পরের যে প্রশ্নটা, এটা কিন্তু আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বলা রয়েছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে? তো উত্তরটা রয়েছে বীরেশলিঙ্গম পান্তুলু। তো এই বীরেশলিঙ্গম পান্তুলুকে বলা হয় দক্ষিণ ভারতের বিদ্যাসাগর। পরবর্তী যে প্রশ্ন রয়েছে 13 দাগে দেখো, বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী আদতে কোথাকার বাসিন্দা ছিলেন? তো এই যে বেঙ্গল আর্মি, এই বেঙ্গল আর্মির বেশিরভাগ সিপাহী
আদতে কোথাকার বাসিন্দা, সেটা হচ্ছে অযোধ্যার বাসিন্দা ছিলেন। এরপর প্রশ্ন যেটা রয়েছে এরপরে, ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি? তো ভারতবর্ষের প্রথম জাতীয়তাবাদী সংগঠন যেটা ছিল সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগঠন। এর পরের যে প্রশ্নটা রয়েছে, কত খ্রিস্টাব্দে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসাবে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 1874 খ্রিস্টাব্দে। এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কার নেতৃত্বে মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন চালু হয়? এটা কিন্তু মাদ্রাজের কথা বলা হয়েছে। মাদ্রাজে বিধবা বিবাহ আন্দোলন কার নেতৃত্বে চালু হয়? তো এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার দেখো, বীরেশলিঙ্গম পান্তুলু। দাদন কথাটির অর্থ কী? তার এই যে দাদন কথার অর্থ, এটা আমাদের এখানে বলতে হবে। তো উত্তরগুলো আমি করে দিয়েছি যাতে সময় বাঁচে এবং অল্প সময়ের মধ্যে বেশি কন্টেন্ট দিতে পারি সেই হিসাবে। তো দাদন কথাটির অর্থ হচ্ছে অগ্রিম অর্থ। তো দাদন কথার মানে অগ্রিম অর্থ। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? 18 দাগের প্রশ্ন। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, জ্যোতিরাও ফুলে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 19 দাগে যে প্রশ্নটা রয়েছে, কোন সময়কে সভা সমিতির যুগ বলা হয়? তাহলে এই যে সভা সমিতির যুগ, এটা কোন সময়টাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে 19 শতক। 19 শতকের সময়টাকেই বলা হয় সভা সমিতির যুগ। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, কে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন? তো হিন্দু মেলা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন নবগোপাল মিত্র। এটি কিন্তু একদম কারেক্ট অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সার ভেরিফাইড এবং আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কে রচনা করেন? তো বঙ্গদেশের কৃষক নামক এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধটি যিনি রচনা করেছিলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন? তো চিরস্থায়ী বন্দোবস্ত যিনি চালু করেছিলেন তিনি হলেন লর্ড কর্নওয়ালিস। তো লর্ড কর্নওয়ালিসের দ্বারাই কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে, নীলদর্পণ নাটকটির রচয়িতা কে? তো এই যে নীলদর্পণ নামক নাটকটি রয়েছে, এই নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 24 দাগে যে প্রশ্নটা রয়েছে, বাহাদুর শাহ জাফর কে ছিলেন? তাহলে এই যে বাহাদুর শাহ জাফর ইনি কে ছিলেন? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে শেষ মোগল সম্রাট। তাহলে ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন? না, বাহাদুর শাহ জাফর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মহারাষ্ট্রে কার নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়েছিল? তাহলে মহারাষ্ট্রে যার নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়েছিল তিনি হচ্ছেন গঙ্গাধর তিলক। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু। এটি হচ্ছে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, তিতুমির কোথায় তার বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন বা বানিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে বারাসাত অঞ্চল। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কবে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয়? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার, কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? তো ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে 30 দাগে, বাংলার অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন? তো বাংলার অন্যতম চরমপন্থী নেতা ছিলেন বিপিনচন্দ্র পাল। এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। বিপিনচন্দ্র পাল ছিলেন বাংলার অন্যতম। 30 দাগের প্রশ্ন পর্যন্ত অলরেডি আলোচনা করা হয়েছে এবং 31 দাগে যে প্রশ্নটা রয়েছে 31 দাগ নম্বরে দেখো। তো 31 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বহুবার বহু সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেলের পরীক্ষায় এসেছে। তো মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হলেন লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 32 দাগে যে প্রশ্নটা রয়েছে, ভারত শাসন সংক্রান্ত আইনটি কবে বলবৎ হয়? তো ভারত শাসন সংক্রান্ত আইনটি বলবৎ হয়েছিল বা চালু হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, বলা রয়েছে কোথায় বাসুদেব বলবন্ত ফাতকে সাধারণ মানুষকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন? সঠিক উত্তরটা হবে মহারাষ্ট্রে। এরপরে যেটা রয়েছে, দিকু কাদের বলা হতো? তো দিকু বলতে কাদের বোঝায়?
না, দিকু হচ্ছে সাঁওতালদের এলাকায় যে জমিদার এবং বহিরাগত মহাজনরা আসতেন তাদেরকেই বলা হতো দিকু। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে 36-এর দাগে, কে কংগ্রেসকে সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি বলে ব্যঙ্গ করেছেন? তাহলে কংগ্রেসকে সংখ্যালঘিষ্ঠদের প্রতিনিধি বলে ব্যঙ্গ করেছেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কিন্তু কংগ্রেসকে সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে ব্যঙ্গ করেছেন। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, কোন ভূমি রাজস্ব বন্দোবস্ত সরাসরি কৃষকদের সঙ্গে করা হয়েছিল? তাহলে যে ভূমি রাজস্ব বন্দোবস্ত সরাসরি কৃষকদের সঙ্গে করা হয়েছিল সেটা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত। এটাই কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের টোটাল ক্লাস, এবং আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কম বেশি জানা রয়েছে, আর যেগুলো অজানা ছিল সেগুলো একবার জানা হয়ে গেল। আর এগুলো কিন্তু আসন্ন পরীক্ষার জন্য জানতে হবে। তুমি যেই বই পড়ো আর যাই করো, এই প্রশ্নগুলো সব জায়গায় থাকবে এবং এগুলোই ভালো করে মনে রাখতে হবে এবং পড়তে হবে। এরপরে আবার অন্য একটা ভিডিও